তো আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়তে বলেছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 2 রেশন ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। 3 আকবরের শাসনকালে ওয়াজিরি আজম বা প্রধানমন্ত্রী ছিলেন বীরবল। 4 সেনাবাহিনীতে দাগার হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ। 5 কিলা মুবারকের অপর নাম লালকেল্লা। 2 আয়তে আছে আমুক্ত মাল্য গ্রন্থটি কার লেখা? কৃষ্ণদেব রায়। 2 দীন ইলাহি কে প্রবর্তন করেছিলেন? আকবর। 3 রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন? বাবর। 4 আছে ওয়াতান শব্দের অর্থ কি? এটা তোমাদের বইয়ের 80 পাতায় রয়েছে। ওয়াতান শব্দের অর্থ হলো স্বদেশ। শুধু স্বদেশ লিখলে হবে। 80 পাতায় একটা টুকরো কথা আছে, এই যে ওয়াতন কথাটার মানে হলো নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ। এই যে কমা দিয়ে স্বদেশ আছে, তাই শুধু স্বদেশ লিখলেও হবে, যেহেতু 1 নাম্বার আছে। 5 কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে? 1600 সালে। 3 আয়তে বলেছে বন্দেগানি চিহলগানি বলতে কি বোঝে? এটা তোমাদের বইয়ের 46 পৃষ্ঠায় টুকরো কথাতে রয়েছে। এই যে বন্দেগানি চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা দিয়েই ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হতো। নামে তুর্কি হলেও এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকেও তারা 40 জনের অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকে গিয়াসউদ্দিন বলবন পরে সুলতান হয়েছিলেন। 2 আছে দাক্ষিণাত্য ক্ষত মোগল সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল? এটা আমি প্রান্তিক থেকে দিচ্ছি, 139 পাতায় রয়েছে। ক্ষত কথার মানে হচ্ছে ঘা বা পচন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ভুলের জন্য মুঘল সাম্রাজ্যের শরীরে যে পচন ধরেছিল সেটাকে বোঝাতেই দাক্ষিণাত্য ক্ষত কথাটা বলা হয়েছে। সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকোন্ডা আর মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে লিপ্ত থেকে বহু অর্থ ব্যয় করেছিলেন। বহু সৈন্য মারা গিয়েছিল। আবার সম্রাট দীর্ঘ 25 বছর দিল্লির বাইরে থাকার ফলে দিল্লিতে অভিজাতদের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল। এর সবই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ছিল, তাই দাক্ষিণাত্য নীতিকে দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। 2 আছে হুন্ডি কি? এটা তোমাদের বইয়ের 103 পাতায় রয়েছে। তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তার প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। 4 আয়তে আছে টিকা লেখো একতা ব্যবস্থা। এটা আছে বইয়ের 57 পাতায়। লিখবে দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল। সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটা প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুফতি বা ওয়ালি। ইকতাগুলিকে ছোট এবং বড় এই 2 ভাগে ভাগ করা হতো। ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইকতার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। সৈন্যবাহিনী দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানকে দেয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব বড় ইকতার শাসকদের নিতে হতো। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। 2 আছে আকবর এবং ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্যগুলি আলোচনা করো। এটা আমি আমার পুরনো যে ছায়া প্রকাশনের বই আছে সেখান থেকে দিচ্ছি, 139। এটা তোমরা একটু লিখে নেবে। এই যে আকবর এবং ঔরঙ্গজেবের রাজপুত নীতি তুলনা করো। মোগল সাম্রাজ্যের দক্ষ সম্রাটদের মধ্যে অন্যতম ছিল আকবর আর ঔরঙ্গজেব। তবে এদের চরিত্রে নানা বৈপরীত্য দেখা যায়। দৃষ্টিভঙ্গিতে আকবর অনুভব করেছিলেন যে রাজপুতদের সাহায্য ছাড়া মোগল সাম্রাজ্যের স্থায়িত্ব আর নিরাপত্তা বিঘ্নিত হবে, কিন্তু ঔরঙ্গজেব তা মনে করতেন না। ব্রাহ্মণরা হিন্দু ধর্মের মানসিক শক্তি আর রাজপুতরা তাদের দৈহিক শক্তি, এই সত্য আকবর অনুধাবন করলেও ঔরঙ্গজেব তা করতে পারেননি বা চাননি। সম্পর্ক স্থাপনে আকবর অম্বররাজ বিহারীমলের কন্যা মণিবাইকে মতভেদে যোধাবাই বা বুকসাবাই বিবাহ করেন এবং
বিকানির, জয়পুরের 2 রাজকন্যারও পানি গ্রহণ করেন। তিনি নিজ পুত্র যুবরাজ সেলিমের সঙ্গে যোধপুরের উদয় সিংহের কন্যার বিবাহ দেন, কিন্তু ঔরঙ্গজেব বন্ধু তার বৈবাহিক সূত্রে রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন না। প্রশাসনিক আনুগত্য লাভের জন্য আকবর টোডরমালকে রাজস্ব মন্ত্রী হিসাবে, বীরবল বা মহেশ দাসকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন, কিন্তু ঔরঙ্গজেব এইভাবে রাজপুতদের তাদের প্রশাসনে স্থান দেওয়ার বিরোধী ছিলেন। সুযোগ সুবিধা দান, রাজপুতদের মন জয়ের উদ্দেশ্যে আকবর হিন্দুদের ওপর থেকে বিভিন্ন কর প্রত্যাহার করেন। রাজদরবারে রাজপুত সহ হিন্দু কর্মচারীদের বিশেষ মর্যাদা দেন। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেমন হোলি, দশেরা, দিওয়ালির আয়োজনে প্রশাসনিক আর আর্থিক সাহায্য দান করেন, কিন্তু ঔরঙ্গজেবের তরফ থেকে এই ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং তিনি অমুসলমানদের চোখে অত্যাচারী হয়ে উঠেছিলেন। তিনি দিয়েছে মোগল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন, এটা তোমাদের বইয়ের 108 পাতাতে রয়েছে। এই যে মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিত, মালের ওপর শুল্ক ছাড় দিয়ে, পুঁথি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুতরা এবং অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র আর বিলাসদ্রব্য তৈরি করত, কিন্তু সেগুলো কখনোই বাণিজ্যের স্বার্থে তৈরি হয়নি। তাই ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে ভিত্তি করে অর্থনীতি এগিয়েছিল, তখন ভারতে কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। 5 আয়তে বলেছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো সঠিকভাবে গৃহীত কিন্তু ভুল বাস্তবায়িত, উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তোমাদের বইয়ের 50 পাতাতে রয়েছে। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা, কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা, আর তার কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড। এক হচ্ছে বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে, সুলতান বাড়তি কর মকুব করেন, নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন। 2, দিল্লির অধিবাসীদের বিরোধিতা আর মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। মূল্যবান ধাতু সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য আগে থেকেই তিনি কোনো ব্যবস্থা নেননি। অনেকে তামার মুদ্রা জাল করে। বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে অনেক সোনা ও রূপার মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনে উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক আর 2 জন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এইভাবে সাধারণ হিন্দুস্তানিদের ওপরে নির্ভরতা দেখিয়েছিলেন। তো বই থেকে এতটা লেখার পরে তার শেষে উপসংহারে এইটা লিখবে, কারণ যেহেতু তোমাকে প্রশ্নটা দিয়েছে যে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো ছিল সঠিকভাবে গৃহীত কিন্তু ভুলভাবে বাস্তবায়িত, উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তো লিখবে যে আমার ধারণা সুলতান মোহাম্মদ বিন তুগলক কিছু ভুল করেছিলেন। তিনি মুদ্রানীতি প্রবর্তন, রাজধানী স্থানান্তর এবং খোরাসান ও কারাজল অভিযান এই 3টি ভুল নীতি গ্রহণ করেছিলেন, কেননা এইসব নীতিগুলি সফল হয়নি। শেষে একটুখানি উপসংহারে অবশ্যই জুড়ে দেবে। 2 দিয়েছে শেরশাহের সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 73 পাতাতে রয়েছে। বইতে যা আছে ওটা ঠিকঠাক করে যেরকম আছে সেইভাবে পুরোটা লিখে দিলেই হবে। তো শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা এবং রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। এক হচ্ছে শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়াত নামে অন্য একটা দলিল রাষ্ট্রকে দিত। 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই আজম।
এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর আর চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরেকটি রাস্তা তৈরি হয়। 3. পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তায় ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 4. শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 5. সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ আর হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। 3 আছে মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্য কেন্দ্রের উদাহরণ সহ বাণিজ্যের ধরন কেমন ছিল লেখো। এটা বইয়ের 101 পাতাতে রয়েছে। এই যে দেশের ভিতরে বাণিজ্য। দেশের ভিতরে সাধারণত 2 ধরনের বাণিজ্য হতো। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য, আর দ্বিতীয়ত হচ্ছে দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকমের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যেটা গ্রাম থেকে শহরের বাণিজ্য হতো। দ্বিতীয়টা হচ্ছে যেটা শহরে এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো, প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। এইসব জায়গায় সব জাতির ও সব ধর্মের মানুষরাই কাজ করত শিল্পী ও কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরের সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল আর গুজরাতে সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্যও হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। একসময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়ক করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। এই সময় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে পথচারী এবং বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায় ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লির সুলতানরা টঙ্কা বা রূপার মুদ্রা, জিতল বা তামার মুদ্রা নামে 2 ধরনের মুদ্রা চালু করেছিলেন। এগুলির মান ছিল যথেষ্ট ভালো। এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।